আজকের আলোচ্য বিষয় ভিএসইপিআর তত্ত্ব বা ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালশন তত্ত্ব বা হচ্ছে যোজ্যতা কক্ষ ইলেকট্রন জোড় বিকর্ষণ তত্ত্ব। এটা কি রিলেটেড? সাধারণত আমরা দেখতে পাই যে সমযোজী অণু যেগুলো আছে, সমযোজী অণুর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু এবং প্রান্তীয় পরমাণুর সঙ্গে বন্ধন গঠন হয়ে থাকে। কেন্দ্রীয় পরমাণু এবং প্রান্তীয় পরমাণুর সঙ্গে বন্ধন গঠন হয়ে থাকে। যেমন ধরো মিথেন CH4, এইগুলো কি বন্ধন? ঠিক আছে, কার্বনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন, কার্বনের সঙ্গে হাইড্রোজেন বন্ধন, কার্বনের সঙ্গে হাইড্রোজেন, কার্বনের সঙ্গে হাইড্রোজেন। এইবার আসি, এই যে দুটো বন্ধন রয়েছে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে, কার্বনের সঙ্গে এই যে দুটো হাইড্রোজেনের বন্ধন রয়েছে, তাদের মধ্যে কিছুটা কোণ থাকে বা যদি বলা হয় এই কার্বনের সঙ্গে এই যে দুটো হাইড্রোজেন রয়েছে, কিভাবে এদেরকে রিপ্রেজেন্ট করা হয়? এইভাবে, বন্ড অ্যাঙ্গেল কি H, কেন্দ্রীয় পরমাণু মাঝে থাকবে এইরকম, বা আমরা একে বন্ড দিয়েও চিহ্নিত করতে পারি HCH, এইভাবে। বোঝা গেছে? তো যেহেতু এটা sp3 হাইব্রিডাইজড বা সংকরায়িত কক্ষ, তাই এক্ষেত্রে HC এবং H এর মধ্যে বন্ধন কোণের মান কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। এই যে 109 ডিগ্রি 28 মিনিট, এটা আমরা বলে দিলাম আর কোনো অণুর মধ্যে 109 ডিগ্রি 28 মিনিট হয়ে গেল, সেরমটা নয়। কি ঘটনা ঘটে? আগের দিনও আমরা আলোচনা করেছি, যখন কোনো অণু গঠন হয় তখন কি হয়, একটা পরমাণু আর একটা পরমাণুর কাছাকাছি আসতে শুরু করে। সেখানে একটা পরমাণু নিউক্লিয়াস অপর পরমাণুর নিউক্লিয়াসের উপর বিকর্ষণ বল প্রয়োগ করে, একটা পরমাণু নিউক্লিয়াস অপর পরমাণুর ইলেকট্রনের উপর আকর্ষণ বল প্রয়োগ করে। এইভাবে একটা আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়াশীল হয়। এই আকর্ষণ বিকর্ষণ বলকে কি করবে? স্থিতিশীল করতে। যদি আকর্ষণ বল বেশি হতো তাহলে কি হতো? দুটো পরমাণু একদম কাছাকাছি জুড়ে যেত। যদি বিকর্ষণ বল বেশি হতো তাহলে পরস্পর থেকে আলাদা হয়ে যেত। এই আকর্ষণ বিকর্ষণ বল প্রশমিত করার জন্য বা স্থিতিশীল করার জন্য অণুগুলো নিজেদেরকে সুন্দরভাবে সুসজ্জিত করে নেয় বন্ধন কোণের পরিবর্তন ঘটিয়ে। এমনভাবে পরিবর্তন ঘটিয়ে নেয় যেন আকর্ষণ এবং বিকর্ষণ বলগুলো পরস্পরকে সুস্থিতি দান করতে পারে। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণু এবং প্রান্তীয় পরমাণু তাদের মাঝের যে বন্ধন আছে সেই বন্ধনগুলোকে সুসজ্জিত করে নেয় কিসের জন্য? আকর্ষণ এবং বিকর্ষণ বলকে প্রশমিত করার জন্য। এবং তার ফলে আমরা দেখতে পাই অণুর আকৃতি বিভিন্ন হয়ে থাকে। বুঝতে পেরেছো? যেমন আমরা যদি sp3 হয় 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু যদি sp2 হতো 120 ডিগ্রি, sp2 হাইব্রিডাইজেশন 2, যদি sp হতো 180 ডিগ্রি হতো, তারপর sp3d2, বা আমরা যদি দেখি sp3d3, মানে প্রত্যেকটা হাইব্রিডাইজেশনের জন্য প্রত্যেক ধরনের বন্ড বিভিন্নভাবে পরস্পর থেকে দূরত্বে অবস্থান করে আকর্ষণ এবং বিকর্ষণ বলকে প্রশমিত করে থাকে। ঠিক আছে, তাহলে ভিএসইপিআর তত্ত্ব কিসের জন্য? কোনো অণুর আকৃতি নির্দেশ করার জন্য এই তত্ত্বের অবতারণা করা হয়েছে। লেখাই আছে ইলেকট্রন জোড় বিকর্ষণ তত্ত্ব, মানে ইলেকট্রন জোড়কে কিভাবে বিকর্ষণ করে তার উপর নির্ভর করবে কোনো অণুর আকৃতি কি হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? মানে এর কি বলে প্রেক্ষাপটটা কি, মানে কিসের জন্য ভিএসইপিআরটা তৈরি করা হয়েছে। তা এর 5টা সূত্র আছে। কি কি সূত্র? প্রথমত 1 নম্বর সূত্র যেটা,
দেখো যখন সূত্রগুলো করাবো একটার সাথে আর একটা খিচুড়ি হয়ে যাবে। আমি শেষে এটাকে চেষ্টা করব একটা ফ্রেমের মধ্যে কিভাবে সহজে মনে রাখা যায়, মানে যার মধ্যে থেকে প্রশ্ন আসে সেইগুলোই আমরা আলোচনা করব। দেখো তাহলে প্রথম সূত্র কি বলেছে, কোন অণুর আকৃতি কিসের উপর নির্ভর করবে, শুধুমাত্র সিগমা বন্ডের উপর নির্ভর করবে এবং হাইব্রিডাইজেশন। প্রথম সূত্র কি, কোন অণুর আকৃতি কিসের উপর নির্ভর করবে, সংকরায়ন অবস্থার উপর, সংকরায়ন অবস্থার উপর নির্ভরশীল, অবস্থার উপর নির্ভরশীল। কিভাবে, কোন অণুর আকৃতি সংকরায়ন অবস্থার উপর নির্ভরশীল কিভাবে, আমরা জানি একদম প্রথমে যদি সেই একই চার্ট করব, হাইব্রিডাইজেশন নাম্বার, হাইব্রিডাইজেশন নাম্বার লিখে দিই, ডাইজেশন নাম্বার, হাইব্রিডাইজেশন আর অণুর গঠন। অণুর আকৃতি কিসের উপর নির্ভরশীল, হাইব্রিডাইজেশন সংখ্যার উপর। কি হয় আমরা জানি, হাইব্রিডাইজেশন সংখ্যা যদি 2 হয়, হাইব্রিডাইজেশন কি হয়, দুটো মানে কি এস পি। অণুর আকৃতি কেমন ছিল, সি ট্রিপল বন্ড সি, এরকম ছিল তো। এটা কি অ্যাসিটিলিন, তাহলে এর গঠনটা কেমন, এখানে এইচ সি সি বন্ডের কোণ কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এর আমরা বলতে পারি শেপ কেমন, আকৃতি কেমন হবে, সরল রৈখিক। বুঝতে পেরেছো। যদি হাইব্রিডাইজেশন হয় 3, কি হবে sp2, তখন গঠন কেমন হয়, এরম ছিল তো। দেখো এটা ঠিক, কেমন দেখতে, ত্রিকোণীয়, তাহলে ত্রিকোণীয় বা ট্রায়াঙ্গুলার। তারপর যদি হাইব্রিডাইজেশন সংখ্যা 4 হয়, sp কেমন গঠন হয় জানো নিশ্চয়ই, একটু আগেই দেখানো হয়েছে, চতুস্তলকীয় হয়েছে। তারপর 5 হলে কি হবে, sp3d, আকৃতি কিরম হবে, দেখো ত্রিভুজ আকৃতি, ওপরে একজন থাকবে নিচে একজন থাকবে। আশা করি বুঝতে পেরেছো। ত্রিভুজটা এটা এরকম প্লেনে আছে, ত্রিভুজ, এটা চতুর্ভুজ নয়, ত্রিভুজ কিছু নেই বলে হাতের কাছে আমি এটা দিয়ে দেখালাম, ঠিক আছে। বা এটাকে যদি এরকম ফোল্ড করে দেওয়া যেত, এইরকম ত্রিভুজ, ওপরে একজন আছে নিচে একজন আছে, ত্রিকোণীয়। দেখো যদি এরম থাকে কি হবে, পিরামিডের মতো দেখতে হচ্ছে না উপরের দিকটা, বুঝতে পারলে না, তাহলে কি হবে, দেখো উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড, তাহলে বলতে পারি ত্রিকোণীয় দুটো পিরামিড, দ্বিপিরামিডীয়। মাথায় ঢুকেছে। 6 হলে কি হবে, sp3d2, এটা দেখতে কেমন হবে, এটাকে বলা হবে অষ্টতলকীয়। এইটা হচ্ছে একই রকম চতুর্ভুজ, ওই যেমন দেখালাম একটু আগে, এইরকম চতুর্ভুজ, এরা তলে আছে
ওপরে একজন আছে, নিচে একজন আছে। এখানে কি হবে, তল কতগুলো হবে? ওপরে 4টে তল আছে, 4টে তল কিরম, এই দিকের একটা তল, এই দিকে একটা, এই দিকে একটা, আর এই দিকে একটা, কি কি 4টে তল বুঝতে পেরেছো? আর নিচেও একই রকম ভাবে 4টে তল আছে। তাহলে 4টে 4টে মোট 8টা তল, অর্থাৎ এর গঠন হচ্ছে কেমন? অষ্টতলকীয়। অষ্টতলকীয়, বোঝা গেছে? আর একটা আছে, 7 যদি হয় sp3d3, এইটা হয় পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। ওপরে একজন, নিচে একজন। ঠিক আছে, এগুলোকে আলাদা দিয়ে করে দিই। এর আকৃতি কেমন হবে? পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। দুটো পিরামিড হবে তো? আচ্ছা, এদের ইংরেজি নামগুলো জানতে হবে। আচ্ছা, পিরামিডীয় ও হয় মনে হচ্ছে, যাই হোক, দেখো ইংরেজি টার্মগুলো জানতে হবে। সরলরৈখিক হলে হয় লিনিয়ার, ত্রিকোণীয় হলে হয় ট্রায়াঙ্গুলার, চতুস্তলক হলে হয় টেট্রাহেড্রাল, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় হলে টিবিপি বা ট্রাইগোনাল বাইপিরামিড, ট্রাইগোনাল বাইপিরামিড টিবিপি। অষ্টতলকীয় হলে হয় অক্টাহেড্রাল, পঞ্চকোণীয় হলে পেন্টাগোনাল বাইপিরামিড পি বি পি, পঞ্চকোণীয় পেন্টাগোনাল বাইপিরামিড। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি বোঝা গেছে। এটা কি লেখা আছে না লিখে নেবে পরে? পরে লিখে নিও। বেশ, তাহলে হয়ে গেল। এটা প্রথম সূত্র। কি বলা হয়েছে? কোন অণুর আকৃতি তার সংকরায়ন অবস্থার উপর নির্ভরশীল হবে। এবং অবশ্যই আমাদের মনে রাখতে হয়, অণুর যে আকৃতি নির্ধারণ করে সিগমা বন্ড, সিগমা বন্ড অণুর আকৃতি নির্ধারণ করে। ঠিক আছে, এবার আসি দ্বিতীয় সূত্র। দেখো, দ্বিতীয় সূত্র খুবই ইম্পর্টেন্ট। কি? কোন অণুর যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন জোড়, যোজ্যতা কক্ষে উপস্থিত ইলেকট্রন জোড়। মনে করো কার্বন, কার্বনের যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন জোড় থাকতে পারে? ঠিক আছে, নাইট্রোজেনের যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন জোড় থাকতে পারে? এইরকম জানি, এই একটা জোড়, এই একটা জোড়, এই একটা জোড়, এই একটা জোড়, 4টে ইলেকট্রন জোড়। ঠিক আছে, তাহলে এই যে যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড় দু ধরনের হতে পারে। এখানে 4টেই যে যোজ্যতা কক্ষ, এরা 4টেই কি বন্ড পেয়ার বা বন্ধন ইলেকট্রন জোড় গঠন করে, বন্ধন ইলেকট্রন জোড় গঠন করে। কিন্তু এখানে 4টে যোজ্যতা কক্ষে 4টে ইলেকট্রন জোড় আছে, কিন্তু তার মধ্যে 3টে বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার মানে বন্ধন ইলেকট্রন জোড়, কিন্তু একটা লোন পেয়ার আছে। তাহলে দু ধরনের ইলেকট্রন জোড় থাকতে পারে। কি কি? একটা হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড় বন্ড পেয়ার, আর একটা হচ্ছে কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার। অণুর গঠনে বন্ড পেয়ারের যেমন ভূমিকা আছে, লোন পেয়ারেরও ঠিক সমান ভূমিকা আছে। ঠিক আছে, লোন পেয়ার মানে এই যে লোন পেয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, লোন পেয়ারেরও সমান ভূমিকা আছে। যেখানে
লোন পেয়ারের সংখ্যা বেশি হবে সেখানে লোন পেয়ারের বিকর্ষণ বল বেশি হয়। দেখো তাহলে এই যে দেখলাম আমরা কার্বনের 4টি বন্ড পেয়ার আছে, এই 4টি বন্ড পেয়ারের মধ্যে দেখো এগুলো কি ইলেকট্রন জোড়, মানে নিশ্চয়ই নেগেটিভ চার্জ আছে, ইলেকট্রন জোড়, তাহলে পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। ঠিক আছে, এই বিকর্ষণকে কি বলা হয়? বন্ড পেয়ার বিকর্ষণ। মাথায় ঢুকেছে? এখানে দেখো বন্ড পেয়ার বিকর্ষণ আছে তো, তার সাথে আর একটা দেখো লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। আরো একটা উদাহরণ যদি নেওয়া হয়, অক্সিজেন এইভাবে দেখতে হয়, এখানে দুটো লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার বিকর্ষণ। আর কি আছে? লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ আছে, আর বন্ড পেয়ার বিকর্ষণ। কি দেখতে পেলাম? 2 নম্বর সূত্র, কোন অণুর গঠনে কার ভূমিকা আছে? বন্ধন ইলেকট্রন জোড়, সাথে সাথে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। বন্ড পেয়ার রিপালশন বা বন্ধন জোড় বিকর্ষণ বল এবং লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিকর্ষণ বল কি, সেটা এখানে দেখালাম 3টে উদাহরণ দিয়ে। পরীক্ষা করে দেখা গেছে এই বিকর্ষণ বল লোন পেয়ার বিকর্ষণ বল সব থেকে বেশি হয়। কার তুলনায়? লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল। আর এটাও সব থেকে বেশি হয় কার? বন্ড পেয়ার বিকর্ষণ বল। এবার বলবে কেন? কারণ কি? লোন পেয়ার, ধরো অক্সিজেনের লোন পেয়ার কতগুলো আছে? 2টো। পেয়ার মানে 2টো, ঠিক আছে? ওখানে মোট 4টে আছে, তাহলে কতগুলো পেয়ার আছে? তাহলে 2টো পেয়ার, এই জন্য বলছি যে 2টো পেয়ার আছে। 2টো পেয়ারের মধ্যে ওই যে লোন পেয়ার, ওরা কার অধীনে আছে? ওরা তো কারোর সাথে বন্ধনে অংশগ্রহণ করেনি, তাহলে কি এরা শুধুমাত্র অক্সিজেনের অধীনেই আছে। ঠিক আছে, এরা অক্সিজেনের অধীনেই আছে। কিন্তু যখনই বন্ধন গঠন হয়ে গেল ইলেকট্রন জোড়ে, তারা কার মধ্যে আছে? কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে। ঠিক আছে, আর এখানে দেখো একই NH3 যদি আঁকা হয়, অক্সিজেন হাইড্রোজেন বন্ড পেয়ারটা কি দুজনের মধ্যে ভাগ হয়ে আছে, কিন্তু লোন পেয়ার কেবলমাত্র অক্সিজেনের কাছেই আছে। আর লোন পেয়ার একটু বেশি জায়গা দখল করে থাকে, কারণ সেটা তার নিজের একার কাছে আছে। এখানে এই অক্সিজেনের কাছে কি 2টো ইলেকট্রন আছে? একটাই ইলেকট্রন আছে। কিন্তু এখানে আমরা দেখতে পেলাম কি 2টো ইলেকট্রনই অক্সিজেনের একার কাছে আছে, তাহলে সে কি বেশি জায়গা দখল করে থাকবে না? তাহলে তার ক্ষেত্রে বিকর্ষণ বল অনেক বেশি হবে। ঠিক আছে, তাহলে যদি এই বিকর্ষণ বল বেশি হয় কার তুলনায়? লোন পেয়ার বন্ড পেয়ারের তুলনায়, বা বন্ড পেয়ারের তুলনায়। এখানে কি আছে? কতগুলো লোন পেয়ার বিকর্ষণ আছে? 2টো। তাহলে এক্ষেত্রে এরা কি করবে? অনেক বেশি পরিমাণে কোন দিকে চাপ দেবে? এই বিকর্ষণ বল তো বেশি, কোন দিকে চাপ দেবে? এইরকম। এরা কি করবে? ঠিক মতো ধরা যাচ্ছে না। এই দিকে চাপ যদি বেশি হয় তাতে বন্ড অ্যাঙ্গেল কি হবে? ভেতরের দিকের বন্ধনগুলো, বোঝা গেছে? এই দিকে চাপ বেশি, বন্ধন কোণগুলো কমে যেতে থাকবে। যত এই দিকে চাপ কম হবে তত বন্ধন কোণ বেশি বাড়তে থাকবে। এক্ষেত্রে একটাই লোন পেয়ার আছে, তাহলে ও কি করবে? এদের দুজনের উপর কি খুব বেশি চাপ প্রয়োগ করবে? এরকম আছে।
একটাই লোন পেয়ার, তিনটে বন্ড পেয়ার এরকম ভাবে আছে, ও সবার উপর কি সমানভাবে বিকর্ষণ বল প্রয়োগ করতে পারবে? তাহলে তুলনামূলক কম হবে। কিন্তু যদি আমরা দেখি এইরকম কোনো ঘটনা যেখানে দুটো লোন পেয়ার আছে, তত কি হবে? চাপ বেশি হলে নিচের দিকে কোণ ছোট হয়ে যাবে। মাথায় ঢুকেছে? তাহলে বন্ড অ্যাঙ্গেল যদি সাজানো হয় তখন কি দেখতে পাবো? এক্ষেত্রে এইচ ও এইচ বন্ধন কোণের মান কি হবে? কম হবে। এক্ষেত্রে আর একটু বেশি হবে, আর এক্ষেত্রে সব থেকে বেশি হবে। যেমন ধরো চতুস্তলকী হওয়ার জন্য এর বন্ধন কোণের মান কত হওয়া উচিত ছিল? এটাও সংকরায়ন কত? এটাও sp3 সংকরায়ন, তাহলে এটাও 109 হওয়া উচিত ছিল। কিন্তু কি হবে? 109 হবে নাকি একটু কম হবে? কম হবে। তাহলে 109 এর পরিবর্তে একটু কম হয় 107। আর এটা আরো কমে যাবে নিশ্চয়ই। তাহলে এটা হবে কত? 104। পরে আমি মনে করিয়ে দেবো যে কিভাবে এগুলো মনে থাকবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে। তাহলে দ্বিতীয় সূত্র কি বলা হচ্ছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের কারণে কোনো অণুর তার যে রেগুলার আকৃতি বা স্বাভাবিক আকৃতি বা গঠন হওয়া উচিত ছিল তার থেকে কিছুটা বিকৃতি ঘটে থাকে। বোঝা গেছে? সেটা কিভাবে হচ্ছে? এই রকম। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে বন্ধন কোণের তুলনা করো কার কার মধ্যে, CH4 NH3 H2O, বন্ধন কোণের তুলনা করো, এটা প্রশ্ন। বন্ধন কোণ তুলনা করো, কি হবে অর্ডার? এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর MCQ। বন্ধন কোণ তুলনা করো, কি হবে? তাহলে এর বন্ধন কোণ সব থেকে কম হবে এইরকম। মাথায় ঢুকেছে হ্যাঁ কি না? বেশ, এটা গেল 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি? এটা মনে রাখতে হবে। আর কি সূত্রটা অ্যাকচুয়ালি? নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অণুর স্বাভাবিক আকৃতির পরিবর্তন ঘটায়। হয়েছে? 2 নম্বর সূত্র হলো। এইবার আসি 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভরশীল। তড়িৎ ঋণাত্মকতা নিশ্চয়ই জানো, মনে করিয়ে দিই। বন্ধন জোড়ে উপস্থিত দুটি পরমাণু ইলেকট্রন জোড় নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা। তাহলে 3 নম্বর সূত্র, তৃতীয় সূত্র কি হবে? কিসের উপর নির্ভরশীল? তড়িৎ ঋণাত্মকতা বা তৃতীয় সূত্র কিসের উপর নির্ভরশীল? তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভরশীল। এখানে কেন্দ্রীয় এবং প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার তুলনা করা হয়। যেমন ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি যৌগ? NH3, একটা লোন পেয়ার থাকে। আবার যদি নাইট্রোজেনের সঙ্গে ফ্লুরিনের একটা যৌগ থাকে NF, একই সংকরায়ন আর লোন পেয়ার যদি হিসেব করে দেখি এরমই হবে। তাহলে বন্ধন কোণ নিশ্চয়ই একই হওয়া উচিত ছিল। বন্ধন কোণ একই হওয়া উচিত ছিল, ছিল তো? কারণ এখানেও একটা 3টে বন্ধন জোড় আছে আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বন্ধন কোণ একই হওয়া উচিত ছিল। কিন্তু তৃতীয় সূত্র বলছে বন্ধন কোণ একই হবে না। কেন হবে না? এর বন্ধন কোণ কত? 107। দেখা যাচ্ছে এর বন্ধন কোণ একটু কম, মানে বন্ধন কোণ বলতে এই বন্ধন কোণ, ঠিক আছে? নাইট্রোজেন আর ফ্লুরিনের মধ্যে বন্ধন কোণ কত? 102 ডিগ্রি। কেন তফাৎ ঘটে গেল? 5 ডিগ্রি কম এখানে। কেন? যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বিকর্ষণ হতো একই তো ছিল সবকিছু। কম তার কারণ হচ্ছে তৃতীয় সূত্র
তড়িৎ ঋণাত্মকতার তফাৎ কার কার মধ্যে? বন্ডেড অ্যাটম বা প্রান্তীয় যে পরমাণুগুলো তাদের সঙ্গে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখা দিচ্ছে। এখানে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা অপেক্ষা কম, কারণ আমরা জানি ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। তাহলে এই যে বন্ধন দেখা যাচ্ছে এরকম বন্ধন জোড়ে কি ইলেকট্রনগুলো এইভাবে ছিল, বন্ধনে ইলেকট্রন জোড়গুলো এখানে কি হবে, কিরম থাকবে, নিশ্চয়ই এইদিকে সরে আসবে, বোঝা গেছে। সমান সমান ছিল, কিন্তু যেহেতু ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের থেকে অনেক বেশি বা হাইড্রোজেনের থেকেও বেশি, এ যতটা আকর্ষণ করবে এ কি করবে তার তুলনায় অনেক বেশি ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করে রাখবে। মাথায় ঢুকেছে? এইবার বলো তাহলে এখানে যে বিকর্ষণ ছিল বন্ধন জোড়ের মধ্যে, এখানে যে বিকর্ষণ আছে বন্ধন জোড়ের মধ্যে কি হবে, কোনটা বেশি হবে কোনটা কম হবে? বলো। এখানে এরা এই যে দুটো ইলেকট্রন কাছাকাছি আছে, তার ফলে এরা কি হবে, পরস্পরকে বিকর্ষণ করবে, সরিয়ে দেবে এইদিকে দূরের দিকে। কিন্তু এখানে দেখো ইলেকট্রনগুলো কোথায়, এইখানে আছে নাকি এইদিকে ধারের দিকে চলে এসছে? ধারের দিকে চলে এসছে, তাহলে এরা বেশি বিকর্ষণ করতে পারবে না। কিন্তু উপরন্তু ওপরে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে সে কি করবে, একেও চাপ দেবে একেও চাপ দেবে, তার ফলে বন্ধন কোণ ও কি করবে, চেপে দেবে। তাহলে ও চাপের জন্য বন্ধন কোণের মান কম হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই উদাহরণ আমরা কি দেখি যে প্রশ্ন আসে NH3 এবং NF3। NH3 এখানে যে বন্ধন কোণ কি হয়, কার তুলনায় বেশি হয়, NF3 তুলনায়। বন্ধন কোণ তুলনা করো কার কার মধ্যে, NH3 এবং NF3 মধ্যে। ঠিক আছে, একই বন্ধন কোণ আমরা দেখবো আর একটা, এটা নাম শুনেছো, একই। এটা কত ডিগ্রি ছিল জলের ক্ষেত্রে, 100। এটা কত হবে, এটাও কাছাকাছি 102 ডিগ্রি হবে। কেন, আশা করি বুঝতে পেরেছো। এখানে অনেক বেশি পরিমাণ ইলেকট্রন জোড় চলে আসবে, তাহলে কি হবে, বিকর্ষণ বল বেশি হবে। এদের মধ্যে বিকর্ষণ বল বেশি হবে কার তুলনায়, এখানে যে বিকর্ষণ বল আছে তার তুলনায় এখানে বিকর্ষণ বল অনেক বেশি হবে। ও কি করবে, বন্ধন কোণটাকে চেপে দেবে। ঠিক আছে, তাহলে দুটো আমরা বন্ধন কোণের আলোচনা করলাম, একটা হচ্ছে H2O এর বন্ধন কোণ বেশি আর একটা হচ্ছে F2O এর বন্ধন কোণ কম। তাহলে সূত্র কি, যুক্ত পরমাণুগুলির তড়িৎ ঋণাত্মকতার উপর বন্ধন জোড়ের বিকর্ষণ নির্ভরশীল। যুক্ত পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার উপর বন্ধন কোণ নির্ভরশীল। বোঝা গেছে? এখানে আরো একটা উদাহরণ আমরা দেখতে পারি কিসের, PH3 এবং NH3 এর মধ্যে। এখানে কেমন হচ্ছে, সব তালগোল পাকিয়ে যাবে। আমি শেষে একটাই টেবিলে একটাই সব কিছু করে দেব, যেটাতে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, তার আগে দেখবে প্রত্যেকটা, এটা একটা হচ্ছে, তারপরটা দেখবে আবার একটা অন্যরকম ব্যাখ্যা হচ্ছে। দেখো নাইট্রোজেন তার সাথে ফসফরাস একই, তোমরা হাইব্রিডাইজেশন নির্ণয় করবে আর লোন পেয়ারের সংখ্যা একই হবে। বলো নাইট্রোজেন এবং ফসফরাস কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? নাইট্রোজেন 15 নম্বর শ্রেণী, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ।
নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ উপর থেকে নিচের দিকে নামতে থাকলে তড়িৎ ঋণাত্মকতা ধীরে ধীরে কমতে থাকে। বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, সর্বোচ্চ হয় ফ্লোরিনে গিয়ে। কিন্তু আবার যদি উপর থেকে নিচের দিকে নামতে থাকি তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পেতে থাকবে। তাহলে নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা তুলনামূলকভাবে কম। মাথায় ঢুকেছে? তাহলে এখানে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন ইলেকট্রন জোড় যতটা পরিমাণ নাইট্রোজেনের দিকে হয়ে থাকবে, PH3 যৌগে ফসফরাস এবং হাইড্রোজেনের মধ্যে উপস্থিত যে দুটো ইলেকট্রন বা ইলেকট্রন জোড়, বন্ধন জোড়ে উপস্থিত ইলেকট্রন জোড় ততটা পরিমাণ কি ফসফরাসের দিকে থাকবে? আবার রিপিট করছি, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে উপস্থিত বন্ধন জোড়ে দুটো ইলেকট্রন যতটা পরিমাণে নাইট্রোজেনের কাছে থাকবে, ফসফরাস PH3 যৌগে ফসফরাস এবং হাইড্রোজেনের মধ্যে উপস্থিত যে ইলেকট্রন জোড় সে কি ততটা পরিমাণ ফসফরাসের কাছে থাকবে? একটু দূরে অবস্থান করবে। তাহলে ঠিক একইভাবে এর ক্ষেত্রে কি হবে? এইদিকে দূরে চলে আসবে। তো যখন দূরে চলে আসবে তখন কি হবে? এখানে বিকর্ষণ বল বেশি হবে, বিকর্ষণ বল বেশি হবে, কোণ কমে যাবে। মাথায় ঢুকেছে নাকি ঢুকলো না? ঠিক আছে তো? বেশ। তাহলে 3 নম্বর সূত্র কি? তড়িৎ ঋণাত্মকতার উপর বন্ধন কোণ নির্ভরশীল। কখন বেশি হবে? যদি কেন্দ্রীয় পরমাণুর তুলনায়, আচ্ছা কেন্দ্রীয় নয়, ধরো এই দুটোর মধ্যে যদি প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, NH3 এবং NF3, প্রান্তীয় পরমাণু কোনটা? ফ্লোরিন। তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? হাইড্রোজেনের তুলনায় ফ্লোরিনের বেশি। যদি প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় সেক্ষেত্রে বন্ধন কোণ কম হয়। মাথায় ঢুকেছে? এখানেও তাই। তাহলে লিখতে পারি প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে কি হবে? বন্ধন কোণের মান কম হবে। বোঝা গেছে? আবার যদি উল্টো কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কম হয় তখন কি হবে? বন্ধন কোণের মান কি কম হবে। তাহলে প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন কোণের মান কম, কিন্তু কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কম হলে বন্ধন কোণের মান কম হয়। তাহলে লিখে দিই, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কম হলে বন্ধন কোণ কম হবে। আমরা এত কিছু মনে না রেখে সহজভাবে এটাই মনে রাখতে পারি, যদি ইলেকট্রন যত কাছের দিকে চলে আসবে তত বিকর্ষণ বৃদ্ধি পাবে, আর যত দূরের দিকে চলে যাবে তখন ওপর থেকে বিকর্ষণ বল বেশি হবে। বোঝা গেছে? তাহলে 3 নম্বর সূত্র হয়েছে। এইবার আমরা 4 নম্বর সূত্রে যাব। 4 নম্বর সূত্র হচ্ছে ওই যে প্রথমেই বলেছিলাম, যদিও সিগমা বন্ধন কোনো অণুর আকৃতি বা গঠন নির্দেশ করে, কিন্তু তা সত্ত্বেও পাই বন্ডের উপস্থিতি অনেকাংশে অণুর গঠন পরিবর্তন করতে সাহায্য করে। ঠিক আছে? পাই বন্ডের উপস্থিতি অনেকাংশে অণুর গঠন পরিবর্তন করতে সাহায্য করে। কিভাবে? তার একটা উদাহরণ দেখব এখানে। এটা রাখবো। এটা কত নম্বর সূত্র? 3 নম্বর হয়ে গেল। তাহলে এটা 4র্থ সূত্র। কি রিলেটেড? পাই বন্ড
রিলেটেড, মানে পাই বন্ধন বন্ধন কোণ, আচ্ছা বন্ধন কোণের উপর প্রভাব বিস্তার করে, লিখে দিই প্রভাব বিস্তার করে। বুঝতে পেরেছ? পাই বন্ড বন্ধন কোণের উপর প্রভাব বিস্তার করে কিভাবে? দেখো PF3 বা আমরা যদি এটাকে, আচ্ছা নর্মালি কি হয় আগে বলে দিই, তারপর এটা বলবো, একটু দাঁড়াও। দেখো এটা কি ইথিলিন লিখলাম, ইথিলিনের ক্ষেত্রে বন্ধন কোণ কত হওয়া উচিত ছিল? এটা এইগুলো নিশ্চয়ই sp2 মানে কি 120 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে এই যে ডবল বন্ড রয়েছে, এই ডবল বন্ডের জন্য কি হবে, এই HCH এই বন্ধনটা 120 পরিবর্তে একটু কমে গেছে। মাথায় ঢুকেছে? একই রকম আরও একটা উদাহরণ, C ডবল বন্ড COCl2 থায়োনিল ক্লোরাইড, এর ক্ষেত্রেও দেখা যায় এই বন্ধন কোণ 120 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু কি দেখা যাবে 120 ডিগ্রির থেকে কিছুটা কম হবে। ঠিক আছে? কারণ কি? বহু বন্ধন বা পাই বন্ডের উপস্থিতি। এইগুলো থেকে প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে কোনটা থেকে? এই যে এখানে লিখে রেখেছি এই চারটের মধ্যে, এখানে ব্যতিক্রম থেকে প্রশ্ন আসবে। কি ঘটে দেখো, যখন আমরা NH3 এবং NF3 তুলনা করেছিলাম, কি দেখতে পেলাম? প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির সঙ্গে বন্ধন কোণের মান হ্রাস পেয়েছে। তাহলে একই রকমভাবে যদি তুলনা করি, PH3 এর তুলনায় এর বন্ধন কোণ কম হওয়া উচিত ছিল। মাথায় ঢুকেছে? কিন্তু দেখা যাচ্ছে তার পরিবর্তে এটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কেন? তার কারণ হিসেবে বলা হচ্ছে এখানে, আচ্ছা কারণ হিসেবে কি বলা হচ্ছে, ফসফরাস এবং হাইড্রোজেনের মাঝে যে বন্ড আছে এটা সিগমা বন্ড বা এক বন্ধন, কিন্তু যখন ফসফরাস এবং ফ্লুরিনের মাঝে এক বন্ধন তৈরি হয়ে আছে, তা সত্ত্বেও ফ্লুরিনের কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, কিন্তু হাইড্রোজেনের কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? নেই। ফসফরাসের ডি অরবিটাল ফাঁকা আছে, ডি অরবিটাল ফাঁকা আছে, তো ও কি করবে? রেজোনেন্স তৈরি করে ফেলবে। রেজোনেন্স আমি একটু পরে শেখাবো। মানে ও এখানে এক বন্ধন থেকে, আমরা জানি এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আগে ছিল কি, ফসফরাসের একার আন্ডারে ছিল দুটো ইলেকট্রন, কিন্তু ও কি করবে এখন? ওই ইলেকট্রনটাকে ব্যবহার করবে কার সাথে বন্ড তৈরি করতে? ফ্লুরিনের আগে এই দুটো ইলেকট্রন নিজের কাছে ছিল, কিন্তু ফসফরাসের সঙ্গে ও কি করবে? এই ইলেকট্রনটা ব্যবহার করে আর একটা বন্ড তৈরি করে ফেলবে, মানে পাই বন্ড তৈরি করে ফেলবে। এইভাবে P ডবল বন্ড F ডবল বন্ড, সেই যখন আমি লুইস ডট গঠন দেখিয়েছিলাম, ডবল বন্ড তৈরি হতে পারে বলেছিলাম না এভাবে। তো এর যেহেতু লোন পেয়ার আছে, ও কি করবে? এরম ভাবে গঠন একটা তৈরি করে ফেলবে। ঠিক আছে? পাই বন্ড শুধু এরমটা নয়, একটা নয়, এরম ভাবে প্রত্যেকটাতেই ও, এটাকে বলা হয় রেজোনেন্স। দেখানো হয়। তাহলে PF সিগমা বন্ড ছিল, কিন্তু হয়ে গেল একটা পাই বন্ড।
প্রত্যেকটার সাথেই এটা লিঙ্ক হয়ে আছে। মানে কি, ফসফরাসের সঙ্গে একটা ফ্লুরিনের ডবল বন্ড হয়েছে দেখে বাকি দুজন হিংসা করছে, কেন ওরা ও স্পেশাল কিসের, তিনজনই তো ফ্লুরিন, তাহলে স্পেশাল বলে কিছু নেই, ওর সাথে ডবল বন্ড করলে আমাদের সাথেও ডবল বন্ড করতে হবে। এই একটা চিন্তা ভাবনা থেকে ও তিনটেই ডবল বন্ড তৈরি করে ফেলেছে। মানে অ্যাকচুয়ালি ফসফরাসের সঙ্গে ফ্লুরিনের এক বন্ধন হওয়া উচিত ছিল, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি দেখতে পাই, দ্বিবন্ধন হয়ে আছে। তাহলে এক বন্ধনের তুলনায় দ্বিবন্ধন বেশি জায়গা দখল করবে, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে কোন কি হবে, ধীরে ধীরে আগে যদি এরম থাকতো, যতটা বিকর্ষণ বল হতো এর দুজনের মধ্যে, কিন্তু যখন এরম থাকছে এদের মধ্যে বিকর্ষণ বল কি হবে, বেশি হবে না কম হবে? এটা দিয়ে রাখ। আগে যখন এই রকম ছিল সিঙ্গেল বন্ড, এবার যখন ডবল বন্ড চলে আসছে, বেশি জায়গা দখল করছে, তাহলে বিকর্ষণ বল তত কি হবে, বেশি হবে, কোণের মান পরিবর্তিত হবে নিশ্চয়ই। মাথায় ঢুকেছে একই না? ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, হওয়া উচিত ছিল ফ্লুরিনের ক্ষেত্রে বন্ধন কোণের মান কম, কিন্তু পাই বন্ডের জন্য ফ্লুরিনের সঙ্গে বন্ধন কোণের মান পরিবর্তিত হয়ে গেল। মাথায় ঢুকেছে? ব্যতিক্রম। এইবার আসি আর একটা অন্য উদাহরণ, Cl2O এবং F2O। হয়েছে? মুছে দিচ্ছি, এগুলো সব ব্যতিক্রম। কি আছে ব্যতিক্রম? H2O এরম গঠন নিশ্চয়ই জানো তোমরা সবাই। F2O, সরি, হ্যাঁ F2O, আমি ভুল বললাম, F2O এরম। Cl2O পর্যায় সারণীতে যদি আমি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখি, কি দেখতে পাবো, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, কিন্তু ফ্লুরিন আর ক্লোরিন কার তড়িৎ ঋণাত্মকতা কম, উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কম। আমরা কি জানি, তৃতীয় নম্বর সূত্রে কি পড়েছি, যদি প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় তাহলে বন্ধন কোণের মান কম হবে। তাহলে এখানে বন্ধন কোণের অর্ডারটা ঠিক কেমন হওয়া উচিত ছিল, হাইড্রোজেনের তুলনায় ফ্লুরিন আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে লিখতে পারি এইভাবে, বন্ধন কোণ HOH কার থেকে বেশি, এইটা হওয়া উচিত ছিল নিশ্চয়ই, কারণ কি, তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের থেকে ফ্লুরিনের বেশি হচ্ছে। ঠিক আছে, কিন্তু হিসেব করে দেখা যায় এটা কত, 102 ডিগ্রি না 4 ডিগ্রি, 104 ডিগ্রি, এটা হয় 111 ডিগ্রি, এটা হয় 102 ডিগ্রি। মানে অ্যাকচুয়াল অর্ডারটা হওয়া উচিত ছিল কেমন, ও মানে এইটা হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে কেমন, এরম হয়েছে নিশ্চয়ই। দেখো 104, সরি কোনটা আগে, ফ্লুরিন হওয়া উচিত ছিল, ফ্লুরিন F 102, তারপর H 104, তারপর 111। কিন্তু হাইড্রোজেনের তুলনায় ফ্লুরিনের কম হওয়া উচিত ছিল। ঋণাত্মকতা যদি প্রান্তীয় পরমাণুর বেশি হয় তাহলে বন্ধন কোণ কম হবে। ফ্লুরিনের এটা ঠিক আছে, এদের দুজনের ঠিক আছে, এর সাপেক্ষে এর ঠিক আছে,
কিন্তু এর সাপেক্ষে হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে, তাহলে অর্ডারটা হবে এইটা, এটা হওয়া উচিত ছিল, কিন্তু অর্ডারটা হয়েছে অ্যাকচুয়াল এইটা। কারণ হিসেবে যদি দেখি, অক্সিজেনের লোন পেয়ার দিয়ে অক্সিজেন কি করবে, ক্লোরিনের সঙ্গে ডবল বন্ড তৈরি করবে, ঠিক আগের মতো। এরম হতে পারে। আবার এই যদি এদিকে আসে, ও সিএল সিএল, এইদিকে ডবল বন্ড, তাহলে আলটিমেট অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে পাই বন্ড চলে আসছে। পাই বন্ড আসার জন্য বন্ধন কোণের মান কি হবে, বৃদ্ধি পেয়ে যাবে। হওয়া উচিত ছিল ক্লোরিনের ক্ষেত্রে বন্ধন কোণ কার তুলনায় কম, হাইড্রোজেনের তুলনায় কম হওয়া উচিত ছিল, কারণ হাইড্রোজেনের তুলনায় ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। কিন্তু হিসেবে কি দেখতে পেলাম, ক্লোরিনের অক্সিজেন এবং ক্লোরিন যে বন্ধন, সেখানে দ্বিবন্ধন বা পাই বন্ধন এসে যাওয়ার জন্য বন্ধন কোণের মান H2O এর তুলনায় কম হওয়ার পরিবর্তে H2O থেকে বেশি হচ্ছে। তাহলে সঠিক অর্ডারটা হবে এইরকম, মানে OH এর H2O এর সঙ্গে F2O এটা ম্যাচ করেছে, F2O এর সঙ্গে Cl2O ম্যাচ করেছে, কিন্তু H2O এর সঙ্গে Cl2O ম্যাচ করছে না। মাথায় ঢুকেছে? বেশ, এটা গেল 4 নম্বর সূত্র। এইবার আসি 5 নম্বর সূত্র কি বলেছে। 5 নম্বর সূত্র বলেছে, যদি কেন্দ্রীয় পরমাণুতে ডি অরবিটাল বা অপূর্ণ কক্ষ উপস্থিত থাকে, যদি কেন্দ্রীয় পরমাণুতে অপূর্ণ কক্ষ উপস্থিত থাকে, তাহলে সেক্ষেত্রে বিকর্ষণ বল, কার ক্ষেত্রে বিকর্ষণ বল, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের যে বিকর্ষণ বল অনেক বেশি হবে এবং বন্ধন কোণের মান কমিয়ে দেবে। 5 নম্বর সূত্র, অপূর্ণ কক্ষক এর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অধিক বিকর্ষণ বল অনুভব করে। নাইট্রোজেন, হাইড্রোজেন NH3, PH3, ঠিক আছে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি দেখতে পাই, 1s2 2s2 2p3, ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3d আছে, অপূর্ণ খালি। তাহলে এক্ষেত্রে কি করবে, বিকর্ষণ বল কি লেখা আছে, অপূর্ণ কক্ষকের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অধিক পরিমাণে বিকর্ষণ বল অনুভব করবে। কোন বিকর্ষণ বল, LP-BP বা LP-LPও হতে পারত, LP-LPও হতে পারত, দেখাবো। তাহলে বিকর্ষণ বল প্রয়োগ করলে কি হবে, এর কোণ কত ছিল 107 ডিগ্রি, এর কত
94 ডিগ্রি। উপর থেকে বেশি বিকর্ষণ বল প্রয়োগ করবে তো, তাহলে এর বন্ধন কোণের মান কমে যাবে। মাথায় ঢুকেছে? অক্সিজেনের ক্ষেত্রেও তাই দেখা যায়। এটা কত? 104 ডিগ্রি। আর H2S এটা কত হয়? এটা সম্ভবত 92 ডিগ্রি। এটা 94 হলে এটা 92 ডিগ্রি। এখানে দেখো দুটো লোন পেয়ার আছে, তাহলে এখানে বিকর্ষণ বল তুলনামূলক অনেক বেশি হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে 5টা সূত্র, কিন্তু সূত্রগুলো একটার সাথে আর একটা কি হচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে। যখন পরে লিখবে গন্ডগোল হয়ে যাবে। আমি একটা চার্টের মধ্যে চেষ্টা করছি এগুলোকে মনে রাখার। তাহলে এটা 5 নম্বর সূত্র এই পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, এইবার কিভাবে আমি একটা একটা করে 5টা সূত্র মনে রাখবো। প্রথমত এখানে সংকরায়ন অবস্থা, যে উদাহরণগুলো নেওয়া হয়েছে শুধুমাত্র উদাহরণগুলোই তুলব। সংকরায়ন অবস্থা sp3, বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। আর কার কার sp3 আছে? NH3 sp3, কিন্তু এখানে কি আছে? একটা লোন পেয়ার, দ্বিতীয় সূত্র। আর যদি H2O নিই কি হবে? দুটো লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এখানে দুটো লোন পেয়ার। নিচের দিকে আরো দিচ্ছি, মানে বন্ধন কোণ কি হবে? কমবে তো নাকি? উপরের দিকে দিলে বাড়বে, নিচের দিকে দিলে কমবে, মনে রাখবে। আর যদি সমান সমান অ্যারো দিই তাহলে একই থাকবে। এটা এই পর্যন্ত বোঝা গেছে। এর কত? এটা 107 ডিগ্রি। কেন? কিসের জন্য? লোন পেয়ার। এটা দুটো লোন পেয়ার, তাহলে আরো কম হবে নিশ্চয়ই। মাথায় কি ঢুকেছে? বেশ, এইবারে আসি। তাহলে দ্বিতীয় সূত্র গেল। তৃতীয় সূত্র কি ছিল? NH3 এর পরিবর্তে যদি PH3 নেওয়া হতো, কি হবে? NH3 পরিবর্তে PH3 নিলে কমবে, কমা উচিত। কারণ কি? এর তড়িৎ ঋণাত্মকতা এর তড়িৎ ঋণাত্মকতার তুলনায় বেশি। হ্যাঁ বলে হ্যাঁ। নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচের দিকে কমে যাবে। তো তাহলে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা যদি কমে যায় তাহলে বন্ধন কোণও কমে যাবে। কিন্তু প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় তখন বন্ধন কোণের মান কমে যাবে। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কম হলে বন্ধন কোণের মান কম হবে। প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন কোণের মান কম হবে। প্রান্তীয় বেশি হলে তড়িৎ ঋণাত্মকতা কম, কেন্দ্রীয় যদি বেশি হয় তাহলে বন্ধন কোণের মান বেশি। দেখো এটা কত ছিল? 94 ছিল তো। আচ্ছা এখানে পাশে লিখি, একটু এইদিকে তাকাও। NH3 তুলনায় PH3 এর বন্ধন কোণের মান কম, তার দুটো কারণ। একটা কি? তড়িৎ ঋণাত্মকতা, তৃতীয় সূত্র। আর একটা কি? এখনই আলোচনা করলাম, পঞ্চম সূত্র, ডি অরবিটাল। হ্যাঁ কি না? NH3 তুলনায় PH3 কেন কম? তৃতীয় সূত্র কি ছিল? তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। আর পঞ্চম সূত্র কি ছিল? ডি অরবিটালের উপস্থিতি। বোঝা গেছে? এক্সেপশন, ব্যতিক্রম কি?
PF3 কিসের জন্য? পাই বন্ড। ওপরের দিকে আরো দিয়েছি মানে কি বৃদ্ধি পেয়েছে, কিসের জন্য? পাই বন্ড। মাথায় ঢুকেছে? NH3 সমান আর একটা বের করে দিলাম NH3, তাহলে বন্ধন কোণ কত হবে? 107 ডিগ্রি হবে। সমান সমান দিয়েছি বলে একই আছে, একই তো পরমাণু। এইবার NF3 তড়িৎ ঋণাত্মকতা কি হবে? NF3 ফ্লুরিন, হাইড্রোজেনের তুলনায় ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে বন্ধন কোণ কম হবে। তাহলে বন্ধন কোণ কম হবে। NF3 কত হবে? 102। মাথায় ঢুকেছে? বেশ। এইবার আসি H2O। যদি আচ্ছা এটা কোন সূত্র? তড়িৎ ঋণাত্মকতা। H2O থেকে যদি আমরা F2O করে দিই তাহলে কি হবে? বন্ধন কোণ কমবে না বাড়বে? হাইড্রোজেন, এখানে ফ্লুরিন, তাহলে তড়িৎ ঋণাত্মকতা, প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেয়েছে, তাহলে বন্ধন কোণ নিচের দিকেই তো আরো দিয়েছি, কমবে। এরও কত? কাছাকাছি 102 ডিগ্রি। মাথায় ঢুকেছে? কিন্তু OF2 বা F2O এর ক্ষেত্রে কি হবে? Cl2 এর সঙ্গে যদি তুলনা করা হয়, Cl2 এটা এখানে তুলনা করা হয়েছে। কোথায় লিখি Cl2? যাই হোক এখানে লিখি Cl2। হাইড্রোজেনের তুলনায় তড়িৎ ঋণাত্মকতা বেশি প্রান্তীয় পরমাণুর, তাহলে বন্ধন কোণ কি হওয়া উচিত? কম হওয়া উচিত। কিন্তু কি হবে? বেশি হবে, প্রায় 111 ডিগ্রি। কারণটা কি? পাই বন্ড। ঠিক আছে। আর অক্সিজেনের থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা এবং যদি অক্সিজেনের সঙ্গে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা তুলনা করা হয়, কি দেখতে পাবো? ক্লোরিনের তুলনায় ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে হিসেব মতো বন্ধন কোণও কি হবে? কম হবে। এটা কোন সূত্র? তড়িৎ ঋণাত্মকতার জন্য। মাথায় ঢুকেছে? আর একটা থাকছে দেখো H2O আর দেখো H2S আছে। অক্সিজেনের তুলনায় সালফার, আমি বাইরে লিখব H2S, অক্সিজেনের তুলনায় সালফার তড়িৎ ঋণাত্মকতা বেশি না কম? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা ধীরে ধীরে হ্রাস পায়। তাহলে অক্সিজেনের তুলনায় সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম। যদি কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কম হয় তাহলে বন্ধন কোণ কি হবে? কম হবে। তাহলে বন্ধন কোণ এর হিসেব অনুযায়ী কম হওয়া উচিত। কত বললাম? 92 ডিগ্রি। এটা কিসের পরিপ্রেক্ষিতে? তড়িৎ ঋণাত্মকতা। আবার একটু আগে 5 নম্বর সূত্র ডি অরবিটাল ছিল, অক্সিজেনের ডি অরবিটাল নেই কিন্তু সালফারের ডি অরবিটাল আছে, আছে তো? তাহলে সেই হিসেবে কি দেখা যাবে? অক্সিজেনের তুলনায় সালফার বেশি বিকর্ষণ বল প্রয়োগ করবে, হবে তো? তাহলে বন্ধন কোণ কমিয়ে দেবে। তাহলে এটাও লিখে দিলাম ডি অরবিটাল। বোঝা গেছে? আচ্ছা, এক্সেপশন যেগুলো আছে সেইগুলোকে আমি ব্লু কালার দিয়ে বক্স করে দিচ্ছি। কোনটা কোনটা এক্সেপশন? এটা এক্সেপশন কিসের জন্য? পাই বন্ডের জন্য। পাই বন্ডের জন্য এক্সেপশন। আর কোনটা এক্সেপশন? H2O
এবং Cl2O, এটাও পাই বন্ডের জন্য এক্সেপশান। এই যে পাই বন্ড, এখানেও পাই বন্ড, এই পাই বন্ডের জন্য এদের এখানে এক্সেপশান হচ্ছে এই দুটো জায়গায়, আর না হলে সব একই রকম নিয়ম ফলো করছে। CH4 কি? sp3 হাইব্রিডাইজেশন। sp3 হলে 109 ডিগ্রি 28 মিনিট। যেই কটা উদাহরণ আছে ওইগুলোর মধ্যেই আমি আলোচনা করে দিচ্ছি, পরীক্ষায় এর মধ্যেই আসে। CH4 NH3 H2O, প্রত্যেকেরই বন্ধন কোণ 109 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেল 109 ডিগ্রি হবে না। তার কারণ কি? লোন পেয়ার এখানে একটা আছে, এখানে দুটো আছে। যেখানে দুটো লোন পেয়ার সেখানে 2 নম্বর সূত্র অনুযায়ী বেশি বিকর্ষণ বল প্রয়োগ করবে, বন্ধন কোণের মান কম হয়ে যাবে। মাথায় ঢুকেছে? তাই মানে CH4 এর তুলনায় H2 এর ক্ষেত্রে বন্ধন কোণের মান অনেক কম, তার তুলনায় NH3 এর তুলনায়। মাথায় ঢুকেছে? তারপরে দেখা গেল NH3 এবং PH3, 3 নম্বর সূত্র, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে, কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যই তো লেখা আছে ইলেকট্রোনেগেটিভিটি, আর তার সঙ্গে কি আরও ডি অরবিটাল, মানে 5 নম্বর সূত্র, মানে 3 আর 5-এর জন্য এর কি হয়? বন্ধন কোণ কম হচ্ছে। কার? নাইট্রোজেন আর ফসফরাস, NH3 PH3 ফসফিন। এই একই ঘটনা আর কোথায় দেখতে পাই? অক্সিজেনের সঙ্গে সালফার, তড়িৎ ঋণাত্মকতা এবং তার সঙ্গে সঙ্গে ডি অরবিটালের উপস্থিতি, 3 নম্বর সূত্র এবং 5 নম্বর সূত্র। এই দুটো সূত্রের জন্য H2S এর কী হয়? তড়িৎ ঋণাত্মকতা H2O থেকে H2S এর ক্ষেত্রে বন্ধন কোণের মান H2O তুলনায় কম হয়ে যায়। মাথায় ঢুকেছে? আর কি? তারপর আমরা যেগুলো দেখলাম, পাই বন্ডের উপস্থিতির জন্য H2O তুলনায় Cl2O-তে বন্ধন কোণের মান বৃদ্ধি পেয়েছে। কারণ কি? ক্লোরিন এবং অক্সিজেন পাই বন্ড গঠন করতে পারে, কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেন পাই বন্ড গঠন করতে পারে না। বোঝা গেছে? অক্সিজেন ক্লোরিন পাই বন্ড গঠন করে, কিন্তু অক্সিজেন হাইড্রোজেন পাই বন্ড গঠন করতে পারে না। একই ঘটনা কোথায় দেখতে পাই? PH3 এবং PF3, PF3 এর ক্ষেত্রে পাই বন্ড গঠন হয়, কিন্তু PH3 এর ক্ষেত্রে পাই বন্ড গঠন হয় না। বোঝা গেছে? এই হচ্ছে টোটাল ওই যে 5টা সূত্র, 1 2 3 4 5 বলে দিলাম। প্রথমে কি আছে? CH4 এর আকৃতি কেমন হবে? চতুস্থলক 109 ডিগ্রি 28 মিনিট। কোন সূত্র? প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার আছে কোথায়? NH3, তাই বন্ধন কোণ কম। দুটো লোন পেয়ার আছে কোথায়? H2O, আরও বন্ধন কোণ কম। বোঝা গেছে? তারপর দেখা গেল কি? 3 নম্বর সূত্র, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। প্রান্তীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয় তাহলে বন্ধন কোণ কম হয়। সেটা কোথায় দেখতে পাচ্ছি? H2O এবং F2O, আর NH3 এবং NF3। প্রান্তীয় পরমাণু বেশি তড়িৎ ঋণাত্মক, তাই তাদের বন্ধন কোণ কম। আর উল্টোটা কি? কেন্দ্রীয় পরমাণু কম তড়িৎ ঋণাত্মক হলে বন্ধন কোণের মান কম হবে। তার সঙ্গে আরও একটা কি অ্যাপ্লিকেবল হচ্ছে? 5 নম্বর সূত্র, মানে ডি অরবিটালের উপস্থিতি। ঠিক আছে? আর বাদ বাকি রইল কি? 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র কি? পাই বন্ড বা বহু বন্ধন তৈরি করছে। সেটা কোথায় কোথায় ব্যতিক্রম জায়গা ঘটাচ্ছে? কোথায়? H2O এবং Cl2O, আর তার সঙ্গে PH3 এবং PF3। এই হলো 5টা সূত্র আর 5টা সূত্রের নির্যাস। তাহলে কি? যৌগের অণুর গঠন আকৃতি নির্ণয়। অণুর গঠন আকৃতি নির্ণয় কিভাবে অণুর গঠন আকৃতি তৈরি করা হবে? তার জন্য প্রথম সূত্র হচ্ছে হাইব্রিডাইজেশন নির্ণয় করতে হবে। হাইব্রিডাইজেশন নির্ণয়ের সূত্র কি? হাফ কি? কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা বিযুক্ত ক্যাটায়নের সংখ্যা যুক্ত অ্যানায়নের সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রনের সংখ্যা যুক্ত উপস্থিত একযোজী পরমাণুর সংখ্যা
বিযুক্ত ক্যাটায়নের সংখ্যা যুক্ত অ্যানায়নের সংখ্যা। লোন পেয়ার নির্ণয়ের সূত্র কি? হাইব্রিডাইজেশন সংখ্যা মাইনাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস দ্বিযোজী পরমাণুর সংখ্যা। কমপ্লিট। ঠিক আছে, এইবার কিভাবে হাইব্রিডাইজেশন এবং লোন পেয়ারের সংখ্যা কাজে লাগিয়ে কোনো অণুর গঠন আকৃতি হবে সেটা আমরা দেখব। প্রথম কি আছে সূত্র, প্রথম যৌগের উদাহরণ কি আছে? প্রথম NH3 কি হবে? H সমান কত হবে? হাফ কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, তাহলে যোজ্যতা কক্ষে কতগুলো আছে? 5টা। একযোজী পরমাণু কি কি বলেছি? হাইড্রোজেন এবং হ্যালোজেন। কি কি আছে তাহলে? হাইড্রোজেন কতগুলো? 3টে। কোনো ক্যাটায়ন অ্যানায়ন নেই, তাহলে এখান থেকে কি পেলাম? হাফ ইন্টু 8 মানে 4। তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার 4। সংকরায়ন অবস্থা কি? sp3। এবার লোন পেয়ারের সংখ্যা কত হবে? H মাইনাস এক্স মাইনাস ডি। H কত? 4 মাইনাস এক্স। একযোজী পরমাণুর সংখ্যা কতগুলো? 3, তাহলে লোন পেয়ারের সংখ্যা 1। তাহলে sp3 দেখতে কেমন? S কে থাকবে? নাইট্রোজেন, H H H। বাকি একটা লোন পেয়ার আছে। লোন পেয়ার নিশ্চয়ই বন্ড গঠন করে না, ও কি করবে? p অরবিটালে এইভাবে থেকে যাবে। এইটা হচ্ছে NH3 এর গঠন। কেমন দেখতে? চতুস্তলকীয়, কিন্তু অ্যাকচুয়ালি দেখে বলো কেমন হবে? ওপরে লোন পেয়ার কি আমরা দেখতে পাবো? ওপরে লোন পেয়ার কি আমরা দেখতে পাবো? পরমাণুগুলোকে দেখতে পাবো। তাহলে আলটিমেট এর গঠন কেমন হবে? নিশ্চয়ই এইরকম গঠন হবে। বুঝতে পারছো? এরকম গঠন হবে। কেমন দেখতে? লোন পেয়ার ওপরে, লোন পেয়ার তো দেখা যাবে না, পরমাণুগুলো দেখা যাবে। কেমন হবে গঠন? পিরামিডের মতো। তাহলে এর গঠন হবে পিরামিডীয়। চতুস্তলকীয়, কিন্তু একটা লোন পেয়ারের জন্য এর গঠন কেমন? পিরামিডীয়। বোঝা গেছে? PbCl2 কেন্দ্রীয় পরমাণু, তাহলে হাইব্রিডাইজেশন H সমান হাফ ইন্টু যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে পিবির? পিবি কত নম্বর শ্রেণী? বলো কত নম্বর শ্রেণী? কি কি ছিল বলো? পিবি লেড, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, তাই তো? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, SnPb। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড কত নম্বর? এরা গ্রুপ নাম্বার 14। তাহলে যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন আছে? 4টি ইলেকট্রন। তাহলে 4 প্লাস একযোজী Cl2, এটা হ্যালোজেনের মধ্যে আসছে তো। তাহলে হ্যালোজেনের মধ্যে যদি আসে একযোজী বা মোনোভ্যালেন্ট, তাহলে কতগুলো আছে? 2টো। ক্যাটায়ন অ্যানায়ন কিচ্ছু নেই, তাহলে হাফ ইন্টু 6 মানে 3। হাইব্রিডাইজেশন কত হবে? sp2। sp2 কেমন দেখতে হয় দেখবো। এবার লোন পেয়ার নির্ণয় করব। H হাইব্রিডাইজেশন 3, X কত? 0,
ডাইভ্যালেন্ট সরি তাহলে 1 হয়েছে। তাহলে এর আকৃতি কেমন হবে? sp2 কেমন দেখতে হয়? কি ছিল একটু আগে লিখে দিয়েছিলাম, ত্রিকোণীয় আছে না? তাহলে মাঝে কে থাকবে? pb, এখানে কে cl, এখানে কে cl, আর একটা ফাঁকা থাকবে, সেখানে কে থাকবে? লোন পেয়ার। তাহলে দেখো ঠিক এটা কেমন দেখতে হচ্ছে, ঘুরিয়ে দিলে এরম হচ্ছে, ভির মতো হচ্ছে, এরম বলতে পারি, ভি শেপ গঠন বা কৌণিকও বলতে পারি। হয়েছে? এটা হচ্ছে কি ভি শেপড বা ভি আকৃতি। মাথায় ঢুকেছে? তারপর পরেরটা কি আছে? H3O+। H3O+ কি হবে? কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন। তাহলে হাইব্রিডাইজেশন সংখ্যা সমান হাফ ইন্টু যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে অক্সিজেনের? কত নম্বরে আছে অক্সিজেন? 16 নম্বর। কি কি আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ঠিক আছে? তাহলে কত হবে? 6 যুক্ত 3 বিযুক্ত 1। কেন? মাইনাস ক্যাটায়ন একটা আছে, তাহলে পাওয়া গেল হাফ ইন্টু 8 মানে 4। বুঝছে? তাহলে কেমন গঠন হবে? লোন পেয়ার নির্ণয় করতে হবে আগে। এইচ কত? 4 মাইনাস একযোজি পরমাণু 3, দ্বিযোজি পরমাণু 0, তার মানে লোন পেয়ার 1। গঠন কেমন হবে? ও এইরকম হবে নিশ্চয়ই, আর একটা ফাঁকা থাকবে, লোন পেয়ার থাকবে, এটা প্লাস। কেমন দেখতে? কেমন দেখতে? পিরামিডের মতোই তো। হয়েছে? তারপর পরের কি এক্সাম্পল ছিল? PCl5। তাহলে হাইব্রিডাইজেশন কত হবে? আগে দেখে নাও ভালো করে সবাই, আঁকবে পরে। PCl5। তাহলে ফসফরাসের কোথায় আছে? ফসফরাস 15 নম্বর, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ 15 নম্বর শ্রেণী, মানে যোজ্যতা কক্ষে 10 মাইনাস 15 মাইনাস 10 5টা ইলেকট্রন, তাহলে 5 প্লাস হাইড্রোজেন অ্যান্ড হ্যালোজেন একযোজি, তাহলে হ্যালোজেন একযোজি মানে 5 প্লাস 5 কোনো নেই কিছু, প্লাস মাইনাস 0। ক্যাটায়ন অ্যানায়ন কিছু আছে? নেই। তাহলে কি পাওয়া গেল? 10/2 মানে 5। হাইব্রিডাইজেশন কত হবে? sp3 415 ডি। হয়েছে? এবার লোন পেয়ারের সংখ্যা, হাইব্রিডাইজেশন কত? 5 মাইনাস একযোজি পরমাণুর সংখ্যা 5, দ্বিযোজি পরমাণু নেই 0, তাহলে 5 মাইনাস 5 1। হয়েছে? তাহলে গঠন কেমন হবে? sp3d কি লেখা আছে? যদি 5টা হয় কি হতে পারে? ত্রিকোণীয় লেখা আছে, দেখো টিবিপি। sp3d2 সরি sp3d হলে দেখো প্রথমেই লিখে দিয়েছি খাতায়, আজকের প্রথমেই শুরু হয়েছে, খাতা উল্টে দেখো। পঞ্চকোণীয় সরি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় লেখা আছে, টিবিপি আছে? আচ্ছা দেখে নেবে প্রথমে। তাহলে এখানে কে থাকবে? ফসফরাস, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। হয়েছে? তাহলে এর গঠন কি হবে? ত্রিকোণীয়
দ্বিপিরামিডীয়, ট্রাইগোনাল বাই পিরামিডীয়। মাথায় ঢুকেছে? এরপর কি আছে? পিবি TeCl4, TeCl4 কি হবে? টেলুরিয়াম কোথায় আছে? 16 নম্বর শ্রেণী, মানে 16 - 10, যোজ্যতা কক্ষে 6টা ইলেকট্রন, প্লাস হ্যালোজেন হাইড্রোজেন একযোজি। তাহলে কেন্দ্রীয় একযোজি পরমাণুর সংখ্যা কতগুলো আছে? 4টে। তাহলে 6 4 10, -0 +0, ক্যাটায়ন অ্যানায়ন কিছু নেই। তাহলে সংকরায়ন অবস্থা কত হবে? sp3d একই 5। এইবার আমরা দেখব লোন পেয়ার কত হবে? 5 মাইনাস একযোজি পরমাণুর সংখ্যা 4 মাইনাস দ্বিযোজি পরমাণু 0, তাহলে কত হবে? লোন পেয়ারের সংখ্যা 1 হবে। গঠন থাকবে সেম, হয়েছে? এইবারে হচ্ছে আসল আমাদের খেলা। দেখো কি খেলা? TeCl4, এখানে কোনো অসুবিধা ছিল না, 5টা ক্লোরিন ছিল, কিন্তু এখন TeCl4 এ 4টে আছে ক্লোরিন। ভালো করে দেখো, আঁকবে না, এটা পরে আঁকবে। তাহলে এটা কিরম হতে পারত? এইরকম একটা গঠন হতে পারত, বা আচ্ছা একটু বড় করে আঁক। Cl 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 এখানে লোন পেয়ার। দেখো ভালো করে, দুটো গঠন হওয়া সম্ভাবনা ছিল। এখানে লোন পেয়ার উলম্বভাবে আছে, আর এখানে লোন পেয়ার দেখো অনুভূমিক আছে। এই দুটো তলের মধ্যে তোমাদের কনফিউশন আছে কিনা আগে সেটা দূর করো। এই দুটো তলের মধ্যে কনফিউশন আছে কিনা আগে দূর করো। অনুভূমিক কোনটা? ব্ল্যাক যেটা লিখেছি ওটা হচ্ছে অনুভূমিক, মানে বোর্ডের প্লেন বা ভূমির প্লেন বলতে পারি আমরা, ঠিক আছে? আর উলম্ব তল দুটো কোনটা? ব্লু কালার দিয়ে যেটা আছে, মানে এটা যদি আমরা অনুভূমিক ধরি এরকম, এই দুটো Cl কিভাবে আছে? এই রকম আছে, একটা সামনে আর একটা পেছনে। মাথায় ঢুকেছে? ঠিক আছে, এবার তোমরা বলো কোনটা হওয়া যুক্তিযুক্ত, এটা নাকি এটা? বলো দুটোই তো একই, যেখানে লিখতে পারি। ঠিক আছে, কোনটা ঠিক হবে? এইটা ঠিক হবে, আর এটা ঠিক নয়। কারণটা কি? এটা ঠিক নয়, কারণ কি? লোন পেয়ার প্রথমেই বলেছিলাম যে কোনো একটা পরমাণুর অধীনে থাকে, কিন্তু বন্ড পেয়ার দুজনের অধীনে থাকে। তাহলে লোন পেয়ার সাধারণত কি করে? অনেকটা বেশি জায়গা জুড়ে থাকে। তাহলে ও কি করবে? সবার উপর বেশি নিজের বিকর্ষণ প্রয়োগ করবে। তাহলে ওকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে রাখলে বিকর্ষণ বলটা মিনিমাম হবে। মাথায় ঢুকেছে কি বললাম? তো এখানে যদি দেখি কোণের পরিমাণ কত ডিগ্রি হবে? 120 120 হবে নিশ্চয়ই, হয়েছে? মানে অনুভূমিক প্রত্যেকটা কোণ কত আছে? এই বন্ড এই বন্ড এই বন্ড কত করে আছে? এদের মধ্যে কোণ 120 ডিগ্রি। কিন্তু এই অনুভূমিকের সাথে এই উলম্ব তল কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে আছে। তাহলে যদি লোন পেয়ারকে আমরা উলম্বভাবে রাখি, 90 ডিগ্রিতে যদি রাখি, কখন সর্বাধিক দূরে থাকবে? 90 ডিগ্রিতে যদি রাখি তখন, নাকি যদি 120 ডিগ্রিতে ক্লোরিনের সঙ্গে থাকে তখন? এই অবস্থায় কি লোন পেয়ার এই যে ক্লোরিনগুলোর সঙ্গে
কত অ্যাঙ্গেলে আছে? যখন উলম্ব অবস্থায় ক্লোরিন থাকছে, এই রকম ধরো ক্লোরিন আছে, কিরম থাকছে? ও প্রত্যেকটা তলের সঙ্গে কি করে 120, 90 ডিগ্রি প্রত্যেকটা তলের কথা বলছি। এখানে এরা তো উপর দিকে আছে, 90 ডিগ্রিতে আছে, এর সাথে 90, এর সাথে 90, প্রত্যেকের সাথে 90 ডিগ্রিতে আছে। তো তাহলে তখন বেশি বিকর্ষণ বল প্রয়োগ করবে নাকি? দেখো এই অবস্থায় ও প্রত্যেকটা এদের সাথে 120, বুঝতে পেরেছো? এখানে দুটো দেখো, এখানেও উলম্ব আছে, তোমরা বলতে পারো এখানেও 90 ডিগ্রি আছে, কিন্তু দুজনের সঙ্গে 90 ডিগ্রি আছে। কিন্তু এখানে দেখো 3 জনের সঙ্গে থাকতে হবে, বুঝতে পারলে না? যখন এই অবস্থায় থাকছে, ও এই অবস্থায় থাকছে, এর সাথে 90, এর সাথে 90, এর সাথে 90। কিন্তু যদি এখানে থাকে, এইরকমভাবে থাকে, তখন কি? এ শুধু যে উপরে আছে তার সাথে 90, আর যে পেছনে আছে তার সাথে 90, মানে দুজনের সঙ্গে 90 ডিগ্রিতে আছে। কিন্তু যদি ওকে উলম্বভাবে রাখা হয়, তাহলে ও 3 জনের সাথে 90 ডিগ্রিতে থাকবে। তাহলে কখন বেশি বিকর্ষণ বল প্রয়োগ করবে? যদি উলম্বভাবে থাকে, তাহলে ওকে ওভাবে রাখা যাবে না। ওকে কিভাবে রাখতে হবে? এইভাবে। এইখানেও 90 ডিগ্রি আছে, কিন্তু এখানে 90 ডিগ্রি কত গো? দুজনের সঙ্গে 90 ডিগ্রিতে বল প্রয়োগ করবে, কিন্তু ওখানে 3 জনের সাথে 90 ডিগ্রিতে থাকবে। মাথায় ঢুকেছে? তাহলে এর গঠন কেমন হবে? নিশ্চয়ই দেখতে ট্রাইগোনাল বাইপিরামিড হবে না। হবে কি? হবে না। কি আছে ঠিক করে একটু ইমাজিন করবে। এরা দুজন এই দিকে, এরা দুজন এই দিকে, এইরকম, বোঝা গেছে? এরা দুজন এই দিকে, দেখছি আমি একটা মডেলটা দেখছি, ঠিক করে দেখো। এরা দুজন এই দিকে, কোনটা? এই দুটো সিএল, এই একটা সিএল এইরকম আছে, আর নিচে একটা সিএল এইরকম আছে, বোঝা যাচ্ছে? বলো বুঝতে পেরেছো কিনা? এরকম আছে তো। তাহলে এটা অ্যাকচুয়ালি কেমন গঠন হবে? যদি এরমভাবে ধরি, চারটে দেখো, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এটা একটা তল, এটা একটা তল, এদিকে একটা তল, আর এদিকে একটা তল। কেমন দেখতে হবে এটা? এটা লোন পেয়ার বাদ চলে যাবে, ঠিক যেমন আমরা এঁকে থাকি, এই রকম যে এঁকে থাকি না, চারটে তল থাকবে, আর এটা তো বাদ চলে যাবে কারণ লোন পেয়ার। এটাকে বলা হচ্ছে ওই জন্য বিকৃত চতুস্তলক বা ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। কেমন হবে? বিকৃত চতুস্তলক। আচ্ছা, মধুনশয় তো হয়তো নাকি চতুস্তলক? ঠিক আছে, কারণটা কি বুঝতে পেরেছো? লিখে রেখে দেবে। দন্তেশয় তো লিখে রাখবে কি? লোন পেয়ার এমন অবস্থানে রাখতে হবে, অবস্থানে রাখতে হবে যেন বিকর্ষণ সর্বনিম্ন হয়, অর্থাৎ বন্ধন কোণ সর্বোচ্চ হয়। মাথায় ঢুকেছে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। পরের যৌগ কি আছে? এটা ঠিক দেখতে মনে পড়লো, সেই এতে যাবে পার্কে,
এরকম দুটো স্ট্যান্ড থাকে, সিস বলে যেগুলোকে, এরকম স্ট্যান্ড থাকে, এরকম স্ট্যান্ড থাকে তো এরকম, আর দুজন এরকম বসে থাকে না, একজন এদিকে বসবে এদিকে বসবে এরকম ভাবে, ঠিক সেরকম দেখতে হচ্ছে না কিছুটা? দেখো তো, ভাবো। এইরকম এখানে লোন পেয়ার ছিল, মানে এইরকম ছিল, এইরকম হচ্ছে, তাহলে সিসর মতো হচ্ছে না যদি এরকম ভাবে ধরি? ঠিক আছে, বা লিখে রাখবে সিসর মতো হচ্ছে, সিসর। মনে হচ্ছে যে এটা কোথাও যেন একটা দেখেছি যে এইরকম হয়েছে। তারপরেরটা কি আছে? এটা লিখে নিয়েছো, লোন পেয়ার এমন অবস্থান রাখতে হবে যেন বিকর্ষণ সর্বনিম্ন হয় আর বন্ধন কোণ সর্বোচ্চ হয়। তারপর পরেরটা বলো কি আছে? ClF3, তাহলে কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন, সংকরায়ন কি হবে? যোজিত কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 7টা নিশ্চয়ই। 17 - 10 7, তাহলে 7 একযোজি পরমাণু, হাইড্রোজেন এবং হ্যালোজেন একযোজি, কত হবে? 3 10 -+0, হ্যাঁ কি না? তাহলে একই হবে। লোন পেয়ারের সংখ্যা কি হবে? 5 - 3, একযোজি পরমাণুর সংখ্যা মাইনাস। দ্বিযোজি পরমাণু আছে? দ্বিযোজি কারা? অক্সিজেন হচ্ছে দ্বিযোজি, সালফার দ্বিযোজি, কেমন? অক্সিজেন দ্বিযোজি, নাইট্রোজেন ত্রিযোজি, 3টে আছে। তাহলে লোন পেয়ারের সংখ্যা কত হচ্ছে? 2। গঠন কেমন হবে? সেই একই, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। আচ্ছা, একটু ঘুরিয়ে আঁকি। হয়েছে? এইরকম হবে, এইরকম হবে তো। তারপরে কি হবে? ফ্লুরিন বসাতে হবে। কোথায় কোথায় ফ্লুরিন বসাবো? দুটো লোন পেয়ার আছে, কি হবে? এরম বসিয়ে দিলে সর্বোচ্চ অবস্থানে থাকবে। মাঝে কে আছে? ক্লোরিন। তাহলে লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার, এখানে আছে এফ, আর উলম্ব অবস্থানে এফ। আচ্ছা, এরকম হবে নিশ্চয়ই। তাহলে এর গঠন কেমন হবে? বলো কি হবে? দেখো, সব সময় আমাদের মনে রাখতে হবে লোন পেয়ারগুলোকে আমরা কোথায় রেখেছি, মানে উলম্ব অবস্থানে তখনই রাখবো যদি ফ্লুরিনের সাথে থাকে। মানে এখানে লোন পেয়ার আর ফ্লুরিনের যখন তুলনা করা হয় যে কে বেশি ইলেকট্রন মানে জায়গা দখল করে রাখবে, তখন দেখা যায় ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা এতটাই বেশি, ও কি করবে?
ইলেকট্রন জোড়কে বেশি পরিমাণে নিজের দিকে আকর্ষণ করে নেবে। ঠিক আছে, তাই লোন পেয়ারের থেকেও ফ্লুরিনকে বেশি গণ্যতা দেওয়া হয়, প্রায়োরিটি দেওয়া হয়। কিসের জন্য? এই অবস্থানে বসানোর জন্য। কি বললাম, মাথায় ঢুকেছে? লোন পেয়ারের থেকেও ফ্লুরিনকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কারণ কি? ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা প্রচুর বেশি, সর্বোচ্চ। তো কি দেখা যায়, যদি এরম একটা গঠন আঁকি, আর কিরম গঠন আঁকতে পারি? এরকম, তার সাথে যদি লোন পেয়ার এই দিকে দিই আর এই দিকে দিই। আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও, ব্লু দিয়ে আঁকি তাহলে ভালো হবে। আগে এই আঁকাটা ভালো করে দেখো, বুঝে নাও। কোন গঠনটা ঠিক হবে সেটা আগে দেখতে হবে। তাহলে Cl F F F এরকম তো হতে পারে, বা ওরকম একটা। আর কি হতে পারে? দুটো F দুই দিকে দিই। F এখানে একটা F, এখানে একটা F। দেখো তিনটে গঠন ভালো করে বুঝতে পেরেছো কিনা দেখো, তিনটে গঠন ভালো করে দেখো কোনটা ঠিক হবে। এখানে একটা লোন পেয়ার উলম্ব অবস্থায় আছে, একটা লোন পেয়ার অনুভূমিক আছে। আর ফ্লুরিন তিনটে কিভাবে আছে? দুজন উলম্ব, একজন উলম্ব আছে আর দুজন অনুভূমিক আছে। তাহলে যদি এখানে আমরা খেয়াল করি, এই ফ্লুরিন কত 120 ডিগ্রিতে আছে, আর লোন পেয়ারগুলো এটা তোমরা কি করবে? হিসেব করে বসাবে নিজেরা। কি কি বসাবে? বন্ড পেয়ার, লোন পেয়ার, বিকর্ষণ। কি কি দেখো, এই একটা ফ্লুরিন বললাম, লোন পেয়ারের থেকেও ফ্লুরিন বেশি পরিমাণে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, মানে ফ্লুরিনের বিকর্ষণ ক্ষমতাটা লোন পেয়ারের থেকেও বেশি। তাহলে এই অবস্থায় থাকলে এর সাথে বিকর্ষণ বল প্রয়োগ করবে, লোন পেয়ারের সাথে বিকর্ষণ বল প্রয়োগ করবে, আর এই ফ্লুরিনের সাথেও বিকর্ষণ বল প্রয়োগ করবে। মানে একটা ফ্লুরিন 90 ডিগ্রি ভাবে দুটো ফ্লুরিনকে রিপালশন করছে, আর একটা কাকে? লোন পেয়ারকে রিপালশন করছে। ভালো করে বুঝে নাও আগে। একটা ফ্লুরিন যদি উলম্ব অবস্থানে রাখা হয়, ও দুটো ফ্লুরিনকে যারা অনুভূমিকে আছে তাদেরকে বিকর্ষণ করছে কত? 90 ডিগ্রিতে, আর একটা লোন পেয়ারকে বিকর্ষণ করছে 90 ডিগ্রিতে। ঠিক আছে, তাহলে এখানে কি তিনটে 90 ডিগ্রি রিপালশন। মাথায় ঢুকেছে? এখানে দেখো লোন পেয়ার দুজন, কি হবে? এরা 120 ডিগ্রি আছে ঠিকই, কিন্তু এই যে লোন পেয়ার, এই ফ্লুরিনের সঙ্গে এই ফ্লুরিনের সঙ্গে এই ফ্লুরিনের সঙ্গে কত ডিগ্রিতে থাকছে? এই লোন পেয়ার তিনটে ফ্লুরিনের সঙ্গে কত ডিগ্রিতে থাকছে? 90 ডিগ্রিতে। তাহলে এখানে তিনটে ফ্লুরিনের সঙ্গে 90 ডিগ্রিতে বিকর্ষণ হচ্ছে, তাহলে এটা কি স্টেবল হবে কোনোভাবে? এখানে কি হচ্ছে দেখো, একটা ফ্লুরিন দুজন ফ্লুরিনের সঙ্গে আর একটা লোন পেয়ারের সঙ্গে, আর এখানে একটা লোন পেয়ার তিনটে ফ্লুরিনের সঙ্গে। ফ্লুরিন অনেক বেশি শক্তিশালী, বোঝা গেছে?
কিন্তু ওই অবস্থানে দেখো মেশানো আছে। এই একটা ফ্লুরিন, এখানে দুটো লোন পেয়ার, আর একটা ফ্লুরিন। দেখো এই একটা ফ্লুরিন, এখানে দুটো ফ্লুরিন ছিল আর একটা লোন পেয়ার ছিল। তাহলে তুলনামূলকভাবে যদি বিকর্ষণ বল আমরা দেখি, এর তুলনায়ও এখানে কম হচ্ছে। আর এখানে তো তিনটে ফ্লুরিন, মানে একই জায়গায় তারা বিকর্ষণ দিচ্ছে। কথাটা কি বুঝতে পেরেছো? এখানেও মেশানো আছে, এখানে একদম পিওর আছে, এখানে তো কোনো কথাই নেই। ফ্লুরিন ফ্লুরিন বিকর্ষণ হবে, তারপর আবার লোন পেয়ার যদি 90 ডিগ্রি থাকে আরও বিকর্ষণ হবে। মানে লোন পেয়ার আর ফ্লুরিন যদি একসাথে থাকে তখন একটু চিন্তার বিষয়। লোন পেয়ারকে বেশি প্রাধান্য দেওয়া হবে নাকি ফ্লুরিনকে বেশি প্রাধান্য দেওয়া হবে? ফ্লুরিন বেশি প্রাধান্য পাবে, কিন্তু দুজনেই তো খুব বড় বড় গ্রুপ। বড় বড় গ্রুপের থেকে বড় কথা, দুজনের কাছেই মানে ইলেকট্রনগুলো এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে থাকে। এইখানে এটা হবে না, তার কারণ তিনটে ফ্লুরিনের সঙ্গে লোন পেয়ারের বিকর্ষণ হচ্ছে। ওপরের তিনটে আবার নিচেও দেখো এরাও বিকর্ষণ দিচ্ছে। এক্ষেত্রে দেখো একটা ফ্লুরিন দুজন ফ্লুরিনের সঙ্গে 90 ডিগ্রিতে থাকছে আর একটা লোন পেয়ারের সঙ্গে। তাহলে এর তুলনায় এখানে তুলনামূলক একটু কম। কিন্তু এখানে দেখো যেহেতু মেশানো আছে, একটা ফ্লুরিন আর দুটো লোন পেয়ার। লোন পেয়ার তো ফ্লুরিনের থেকে একটু হালকা, ঠিক আছে? তাহলে লোন পেয়ারের সঙ্গে ফ্লুরিন খুব ধাক্কাধাক্কি হচ্ছে, হবে না। আর এখানে কি একটু হালকা হয়েছে ঠিকই, কিন্তু এখানে এদের তুলনায় অনেকটাই হালকা হয়েছে। মাথায় ঢুকেছে? এই জন্য এটাকে এরমভাবেই সাজানো হয়েছে। কেমন দেখতে ওটা? এই রকম। আর এইদিকে আছে, এইদিকে একটা লোন পেয়ার। তাহলে দেখতে কেমন, বুঝতে পেরেছো? লিখে রাখো তাহলে। পিবিপি হচ্ছে ঠিকই, কিন্তু টির মতো দেখতে। বোঝা গেছে কেন এইভাবে সাজানো হয়েছে? এখানে লোন পেয়ার তিনটে ফ্লুরিন, বড় বড় গ্রুপ, অনেক বড় বড়, তারা বেশি বিকর্ষণ প্রয়োগ করবে। কিন্তু এখানে তুলনামূলক কি, ফ্লুরিনের সঙ্গে দুটো লোন পেয়ার আর একটা ফ্লুরিনের 90 ডিগ্রি বিকর্ষণ হচ্ছে। মাথায় ঢুকেছে? বেশ। আর কি আছে এরপর? এক্সি ও F2, এটা করতে পারবে। মানে বাকি গঠনগুলো এইটাই শুধু একটু আমাদের বুঝতে অসুবিধা হয়, যে কেন ওটা ওইভাবে রাখা হয়েছে, কেন ওটা ওভাবে রাখা হয়েছে, এটাই একটু বুঝতে অসুবিধা হয় যে শেপটা কি হবে। আচ্ছা, কি আছে? XeO F2, এইটা একটা করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এক্সির যোজ্যতা কক্ষে কতগুলো আছে? OF2 যোজ্যতা কক্ষে কতগুলো আছে? 18। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে 18 নম্বর শ্রেণী, 18 মাইনাস 8। একযোজী পরমাণু F2 আছে, ফ্লুরিন দুটো আছে, তাহলে +2। আর ক্যাটায়ন অ্যানায়ন নেই, বোঝা গেছে? তাহলে 1/2 × 10 মানে, মাথায় ঢুকেছে এই পর্যন্ত? বলো, ঠিক আছে? তারপর লোন পেয়ারের সংখ্যা L = হাইব্রিডাইজেশন মাইনাস একযোজী পরমাণু কতগুলো? দ্বিযোজী একটা, তাহলে লোন পেয়ার আছে দুটো। কিরকম গঠন হবে? একই রকম। মাঝে কে থাকবে? Xc, কতগুলো F আছে? দুটো F আছে, একটা অক্সিজেন আছে, কোথায় জায়গা দেওয়া হবে? একটা অক্সিজেন আর দুটো ফ্লুরিন, কোথায় জায়গা দেওয়া হবে? ঠিক আছে? দেখো, অক্সিজেন যেহেতু ডবল বন্ড গঠন করে,
ডবল বন্ডের আয়তন, এক বন্ধন, লোন পেয়ার যাই হোক না কেন সবার থেকে তো বেশি হবে। ওকে তো আমরা উপরের দিকে তুলতে পারবো না, কেন? তাহলে সবার সাথে 90 ডিগ্রিতে থাকবে, কিন্তু এই অবস্থায় থাকলে এদের সাথে দুজনের সঙ্গে 90 ডিগ্রি, কিন্তু বাকি দুজনের সাথে 120 ডিগ্রি গ্যাপ বাড়বে, হ্যাঁ কি না? বেশ, আর বাদ বাকি কি বলো? সেই আগের মতোই হলো। ফ্লুরিনকে আমরা নিচে রাখলাম না কেন? অনুভূমিকভাবে কেন রাখলাম না? লোন পেয়ার আর ফ্লুরিনের যদি তুলনা করি কি হবে? বেশি জায়গা দখল করবে, তাহলে কি হবে? বিকর্ষণ বল হবে। 120 ডিগ্রি হলেও বিকর্ষণ হয়ে যাবে। মানে কি, তখন এই একটা ফ্লুরিন, নিচের একটা ফ্লুরিন, দুজনের মধ্যে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না? এই জন্য এমনভাবে রাখা হয়েছে যেন দুজনের থেকে দূরে থাকে, আর এরাও সর্বোচ্চ দূরে আছে। যখন লোন পেয়ার আর ফ্লুরিনের মধ্যে তুলনা করা হবে তখন কি হবে? ফ্লুরিনকে আগে প্রাধান্য দিতে হবে। ডবল বন্ড ছিল বলে কি এভাবে রেখে দেওয়া হয়েছে। ফ্লুরিনকে প্রাধান্য দিতে গেলে কি, দুটো ফ্লুরিন আছে, দুটো ফ্লুরিনকে পরস্পর থেকে এমন দূরত্বে রাখতে হবে যেন তারা বিকর্ষণ বল সর্বনিম্ন প্রয়োগ করতে পারে। ঠিক আছে? এই জন্য এটাকে নিচে দিলাম না বা এখানে দিলাম না। এখানে দিলে দুটো ফ্লুরিনের মধ্যে কত হতো? 120 ডিগ্রি হতো, কিন্তু এই অবস্থায় দুটো ফ্লুরিনের মধ্যে কত আছে? 180 ডিগ্রি। তাহলে দুটো ফ্লুরিনের মধ্যে, আর যদি নিচে দিতাম দুটো ফ্লুরিন কত হতো? 120 ডিগ্রি হতো। তাহলে এই অবস্থায় সর্বনিম্ন হচ্ছে। বোঝা গেছে? তাহলে HCF2 কীরকম হবে? টি শেপ। আর কতগুলো আছে?